আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম, তার সম্পর্কে আলোচনা করব। তা হলো বাংলাদেশ উন্নত দেশ হতে পারবে না, এটা আমার মতবাদ। তাই আপনাদেরকে যুক্তি অনুযায়ী আমি দেখাচ্ছি কেন পারবে না এবং কেন কিভাবে পারতে পারে তা সম্পর্কেও আপনাদের বলার চেষ্টা করছি। আমি কয়েকটি বিষয় এখানে দাঁড় করাইছি, আরও বিষয় আছে কিন্তু এগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে এগুলো আমি তুলে ধরবো। যাই হোক, প্রথমে দিয়েছি রাজনৈতিক অস্থিরতা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা যে আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা, এটা আমরা আশা করি মনে হয় সবাই জানি। দেখেন, সবাই ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করে, কিন্তু দেশের উন্নয়ন, দেশের জন্য কিছু করার জন্য যে একটি প্রকৃত যাকে বলে লক্ষ্য, সেরকম তাদের ভিতরে দেখা খুব কমই দেখা যায় না বললে ভুল হবে। মাঝে মধ্যে অনেক কিছু কাজ করে দেশের জন্য, কিন্তু দেশটা যে প্রপারলি একটা অবস্থানে যাবে সেরকম কোনো কাজ করা হয় না। দেশের রাজনৈতিক অঙ্গনটা পুরোপুরি দুর্নীতি যুক্ত, পুরাপুরি। এই রাজনৈতিক অঙ্গনের কারণে সকল সেক্টরে উন্নয়নের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং সব জায়গায় সিন্ডিকেট ছড়িয়ে গিয়েছে। এখানে আসছি, কিন্তু অন্যান্য বিষয়গুলো আগে আলোচনা করি। যেমন আরেকটি বিষয় হয়েছে, ব্যবসায় বান্ধব অবস্থা নেই, মানে আমাদের বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ নাই। দেখেন, বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার বাংলা, তারা একটি প্রতিবেদন করেছিল। তা আপনারা হয়তো অনেকে যারা নিয়মিত পত্রিকা পড়েন তারা তো জানেন, কিন্তু বিষয়টা যারা জানেন না তাদের বলছি। বাংলাদেশের যে লজিস্টিক ব্যবস্থা, আমদানি রপ্তানির, তারপরে ট্যাক্স, কর্পোরেট ইত্যাদি সরকারি ট্যাক্সের মানে একটা অপরিকল্পিতভাবে রয়েছে। মানে আপনার জন্য ইনভেস্ট আসতে হবে, তো আপনার উন্নয়নের জন্য, একটা দেশের উন্নয়নের জন্য আপনার উৎপাদন বাড়াইতে হবে, আপনার ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে, সব দিকে আপনার বাড়াইতে হবে। আপনার খরচ করতে হবে, আপনার খরচ কমাইতে হবে, আবার বিভিন্নভাবে আপনার অর্থনৈতিক প্রতিকূলতা, আপনার আপনার প্রতিকূলতা দূরীকরণে ব্যবস্থা নিতে হবে। যাই হোক, দেখেন বর্তমানে আমাদের ছাত্র জনতার একটি সরকার রয়েছে, বিপ্লবী সরকার। তাদের উপর আমাদের কিছুটা আস্থা আছে, কিন্তু তারা যে সফল হবে তার কোনো আশাই আমরা দেখতে পাচ্ছি না। তারপর আরেকটি বিষয় রয়েছে, সিন্ডিকেটের প্রভাব। যাই হোক, সিন্ডিকেটের প্রভাব তো আমরা সবাই জানি যে বাংলাদেশের সিন্ডিকেটের যে কতটা বিভীষিকাময় থাবা, তা আমরা সবাই জানি। সকল সেক্টরে সিন্ডিকেট, সকল আপনার প্রাইভেট সেক্টরে পর্যন্ত সিন্ডিকেট একেবারে ছড়িয়ে গেছে। এসব কিন্তু কাম্য নয়, একেবারেই কাম্য নয়। সিন্ডিকেট দেশের বাজার ব্যবস্থাকে ধ্বংস করছে। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বিভিন্ন সেবা খাত পর্যন্ত সিন্ডিকেটের প্রভাব লক্ষণীয়। আপনি এখন একটি পাসপোর্ট করতে যান, এখন তো এই বিপ্লবী সরকার, তাও দেখবেন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর সম্মুখীন হতে হবে। তারা এগুলা কেন করে জানেন? শুধুমাত্র অবৈধ পন্থায় টাকা উপার্জন করার জন্য।
কিন্তু এগুলা কি ঠিক ভাই বলেন? এর জন্যই তো আমরা আগাতে পারছি না। আমরা কিভাবে ভালো হব তা সৃষ্টিকর্তাই জানে। আরও অনেকগুলোই দিছি, দেখেন, আপনারা দেখেন। দেশের অর্থ শ্রমের অগ্রগতির জন্য সঠিক ও সময়োপযোগী পরিকল্পনার অভাব। একটা দেশের মূল চালিকা শক্তি কি? মানে কে? শ্রমিক না? কিন্তু দেখেন আজকে বাংলাদেশের শ্রমিক, চাকরিজীবী, বিশেষ করে নিম্ন শ্রেণীর চাকরিজীবী এবং শ্রমিকগণ যারা রয়েছেন, তারা কতটা অবহেলার সম্মুখীন হচ্ছেন। তারা কি তাদের প্রকৃত মজুরি পাচ্ছেন? পাচ্ছেন না। তাদের জন্য কেউ নেই। দেশের অর্থনীতি ও শ্রম খাত উন্নত করার জন্য কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব রয়েছে। তা তো রয়েছেই। দেশের বৃহৎ শ্রম শক্তি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। কর্মসংস্থানের জন্য আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সুযোগ সীমিত। অর্থনৈতিক খাতের উন্নতির জন্য নতুন প্রযুক্তি, ডিজিটালাইজেশন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর প্রয়োজন। আপনাদের একটা এখন কথা বলি, বাংলাদেশের যে কারিগরি শিক্ষা বা কারিগরি যে সেক্টরগুলো রয়েছে, সেখানে মিনিমাম একটা চার্জ থাকে। তাদের প্রচারের ধরন, তাদের কার্যাবলী কতটা মানে জনগণের সম্মুখীনে প্রচারিত, মানে সহজলভ্য বিষয়টা বলা যায়। আপনারা আমার মনে হয় অবগত। আমাদের চারপাশে কিন্তু কত বেকার ছেলে মেয়ে ঘুরছে চাকরির জন্য হন্য হয়ে। তাদেরকে গাইডলাইন দেওয়ার মতো কোনো একটা উপায় নাই। আপনি ব্যাংক লোন, ব্যবসার জন্য ব্যাংক লোন নিতে চাইবেন, আপনাকে দিবে না ব্যাংক লোন। আপনার যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তখন আপনাকে দিবে। কেন ভাই? তাহলে কিভাবে হবে? আপনার যদি দেশে উদ্যোক্তাই নতুন নতুন উদ্যোক্তাই না সৃষ্টি হতে পারে, তাহলে কিভাবে দেশের উন্নয়ন সংগঠিত হবে? আরও অনেক পরিকল্পনা, যেমন বর্তমান সরকারের সমালোচনা তো আমরাই করব, আবার আমরাই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব তাদের কাজের জন্য। তারা কিন্তু ইনস্ট্যান্ট কোনো কিছু করতেছে না। বাংলাদেশের ইনস্ট্যান্ট কিছু দরকার বাংলাদেশের, যেমন এইসব সেক্টরগুলা ইনস্ট্যান্ট অনেক বেশি কিছু দরকার। যে শ্রমিকের যে বিষয়গুলো রয়েছে, তারপর ব্যবসা বাণিজ্যের যে বিষয়গুলো রয়েছে, উদ্যোক্তা, নতুন নতুন উদ্যোক্তা কম সময়ের মধ্যে তাদের বাড়ানোর ব্যবস্থা। তারপর আরেকটি বৈদেশিক শ্রম, যেটা বাংলাদেশের বড় একটি অর্থনৈতিক খাত। এই খাতের যত্ন না নিলে বাংলাদেশ সবচেয়ে বিভীষিকাময় একটা পর্যায়ে পড়বে, এবং আমাদের যে অনেক ভালো অবস্থা মানে তা কিন্তু না। কারণ আমরা লো লেভেলের শ্রমিক বা কাজ, এসব ক্ষেত্রে কিন্তু আমরা তাদের পাঠানো হয়। তাদেরকে একটা আপনার এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় না, তাদের কিচ্ছু করানো হয় না। বিভিন্ন উপায়ে তারা যায়, এখানে সরকার কোনো হেল্প করে না, বা বিভিন্ন যে সংস্থা আছে তারাও টাকার জন্য বসে থাকে। ভাই, কিভাবে আপনার দেশ উন্নয়ন হবে? দেশের প্রতি প্রকৃত ভালোবাসার অভাব। হ্যাঁ, এটা অনেক কারণেই হয়ে থাকে। অনেকের বংশগত, অনেকের বিভিন্ন পরিস্থিতির কারণে দেশের প্রতি প্রকৃত ভালোবাসা আস্তে আস্তে কমে যায় মানুষের। অনেকেরটা আপনি তাদের দোষ দিতে পারবেন না, কেন কমবে না? একটা ছেলে বেকার থাকতেছে, একটা ছেলে অনার্স মাস্টার্স পরে বেকার থাকতেছে, কতটা বছর সে অর্থ ব্যয় করেও সে শিক্ষা গ্রহণ করেও বেকার থাকছে, বা তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাচ্ছে না।
আর সে যে একটা কিছু করবে, উদ্যোক্তা হবে, তারও উপায় নেই। এখন আসি, এই সরকার কেন পারবে না, বা বাংলাদেশের কেন পারবে না, এই বিষয়গুলোই কিন্তু এর জন্য গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। সেটাই বলছি, কেন পারবে না। দেখেন ভাই, রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কয়দিন পর পরেই কিন্তু খারাপ অবস্থায় যায়, ভালোর অবস্থায় যায় না। যে কোনো অনেকগুলো সরকার তো দেখেছেন আপনারা, তাদের ক্রিয়াকলাপ, তাদের অনেক কাজ হ্যাঁ ভালো আছে, কিন্তু উন্নত হওয়ার জন্য একটা দেশ প্রকৃত উন্নত, যেমন আপনি উন্নত দেশের দিকে তাকান, চীন, চীন তো বড় দেশ, তাদের অনেক ব্যাপার থাকে আমাদের মতো, যেমন মালয়েশিয়া, লাইক, তারপর ইউরোপের সেনজেনভুক্ত কিছু কান্ট্রি, সুইডেন, নরওয়ে ইত্যাদি কান্ট্রি, এসব কান্ট্রি কিন্তু একটা পরিকল্পনা নিয়ে আগাইছিল। তারা তাদের হিস্ট্রি দেখেন, বিভিন্ন দেশ, বিশেষ করে আমাদের মালয়েশিয়ার দিকে, জাপানের দিকে, তাদের দিকে আমাদের তাকানো উচিত। তাদের কাজগুলো, তাদের পরিকল্পনা, তাদের সরকারের পরিকল্পনা, দেশের মানুষের দেশের প্রতি ভালোবাসা, এইসব বিষয়ে কি বলবো ভাই, বলার কিচ্ছু নাই। সব কিছু আসলে আমাদেরও দোষ আছে, আমাদের সরকারের দোষ তো আছেই। যতগুলো গত হয়েছে সরকার, সবার দোষ আছে। আজকে কতগুলো বছর হয়ে গেছে স্বাধীনতার, আজকে দেখেন আপনি, রিক্সা চালাইছে 50-60 বছরের বৃদ্ধ, রিক্সা চালাচ্ছে, বৃদ্ধ লোকগুলো অসহায়ের মতো জীবন যাপন করছে। কেন ভাই, তাহলে এটাই কি স্বাধীনতা? তারপরে দেখেন আজকের ছেলে মেয়েগুলো, আমাদের মতো ছেলে মেয়েগুলো বেকার থাকছে। কেন ভাই, এটা কি স্বাধীনতা? এর দায়ভার কে নিবে ভাই? কেউ কি নিবে না? আর এই সরকারের পরিকল্পনা ইনস্ট্যান্ট হচ্ছে না, এটা হচ্ছে মেন কথা। তারপর সিন্ডিকেট তো যারা করে, তারা তো একটা শক্তিশালী অবস্থান করে নিছে, তাদের ভাঙাও কিন্তু এত সোজা না। তারপর বাংলাদেশের আমরা এখন কেমন যেন, আমরা শুধু টাকার পিছনে এমনভাবে ঘুরতেছি যে আমাদের টাকাটা মানে আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে মূল্য টাকাটার। আমরা টাকাটার পিছনে ঠিকই ঘুরছি, তো ওই টাকাটার যে মূল্যটা বাড়বে সেরকম কোনো উপায় নাই। দেশের মুদ্রাস্ফীতি হচ্ছে নিয়মিত ঘটনা। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে থাকবেন এবং আমাকে আরও হেল্প করবেন। কী কী বিষয় আপনারা জানতে চান আমি আপনাদেরকে বলতে চাই। ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।